প্রস্টেটের কাজ হচ্ছে সিমেন্ট মানে ধাতু তৈরি করা, তার মানে এটা একটা প্রজনন অঙ্গ। তো যখন একটা পুরুষের বয়স 25, 26, 30, বিয়ে হবে, বাচ্চা হবে এবং সেক্সুয়ালি অ্যাক্টিভ, তখন কিন্তু প্রস্টেটটা ব্যবহার হচ্ছে এবং তার মধ্যে হেলদিও থাকছে। বারবার ইউরিন পাওয়া এবং অনেকেই এই কমপ্লেন করেন যে রাতের দিকে এই সমস্যাটা বাড়ে, এটাও কি কোথাও গিয়ে রেড ফ্ল্যাগ? যে সে পেশেন্ট আপনাকে বলবে যে আমি যখন কোথাও যেতাম তখন আমি ভাবতামই না যে বাথরুম কোথায়, আমার কোনো সমস্যাই ছিল না, কিন্তু আজকে আমি আগে যাওয়ার আগে বাথরুম যাই, আবার যেখানে যাচ্ছি সেখানে পেচ্ছাপের জায়গা পাবো কিনা আগে থেকে লক্ষ্য রাখা শুরু করে দিয়েছি। তার মানে তার কিন্তু প্রস্টেটের সমস্যা স্টার্ট হয়ে গেছে। অল্প বয়সীদের ক্ষেত্রেও আমরা শুনি এই যে দৌড়ের মধ্যে মানুষ এত স্ট্রেসে পড়ে যায়, তার পেচ্ছাপের থলির মুখটা টাইট হতে শুরু করে, তখন সে কিন্তু ইউরিন করতে যাচ্ছে, ইউরিন আর হচ্ছে না। সো দ্যাট ইজ কজড বাই মডার্ন স্ট্রেস। মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে যদি কাজ না হয় তাহলে ফাইনাল অপশন কি সার্জারি? বাট লাইফস্টাইলে গন্ডগোল, মূলটা তো ওখানে। অপারেশনের পরে আবারও কি যে 5 বছর পর কি আবার হবে? আমার পাশের পাড়ায় একটা ভদ্রলোক করেছে, তার তো হয়েছে। তার উত্তরটা কি দেবো যে আমি করব, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার কিন্তু কমপ্লিট ক্লিয়ারেন্স করব। প্রস্টেট আর কখনো ফিরতে পারবে না। আজকে লেজার এসে গেছে, লেজারে কিন্তু সো ক্লিয়ার ভিশন যে আপনি কমপ্লিট ক্লিয়ারেন্স করবেনই করবেন। সো ইউ ক্যান গিভ আ গ্যারান্টি, গড না, কিন্তু টেকনোলজি অ্যালাউজ আস টু ডু দিস। প্রস্টেট বড় হয়ে যাওয়া মানেই সেখানে ক্যান্সারের আশঙ্কা থাকে। ঠিক, ও তো মানুষ মারার একটা কল, তো বেশি সময় দেয় না। আমরা ভুলে যাই প্রস্টেট ইজ আ ফেমাস অর্গান। বেশ আজকের দিনে সবাই প্রস্টেট শুনেছে, কিন্তু তার পেছনে যে ব্ল্যাডার আছে, মূত্রথলি, সেটা কিন্তু নট ফেমাস। অনেকেই সেটা নিয়ে ভাবেই না। ইরেকটাইল ডিসফাংশন সেটা কি তৈরি হয়? পুরুষের পেনিসে যখন ব্লাড ঢুকবে, রক্ত সঞ্চার হলো, তখন ইরেকশনটা হয়। তার মানে পুরো ব্যাপারটা ব্লাড সাপ্লাই নিয়ে। আমি বলেছিলাম 35 বছরের যদি একজন হাজব্যান্ড ওয়াইফ দুজনেই রোজ সকালে যোগা করছে, দুজনেই সেক্সুয়ালি অ্যাক্টিভ, তাহলে কিন্তু তার হাজব্যান্ডের না প্রস্টেট সমস্যা পরে আসবে, না তার ইরেকটাইল ডিসফাংশনও পরে আসবে। আমাদের অনেকেরই ধারণা বয়স বাড়ার সাথে সাথে এর সমস্যাটা বাড়তে থাকে, লক্ষণগুলো সামনে আসে, কিন্তু আমরা জানি কি অল্প বয়সীদের মধ্যেও কিন্তু এই প্রস্টেটের সমস্যা দেখা দিতে পারে। হয়তো তা প্রস্টেট এনলার্জমেন্ট নয়, আর তার প্রধান কারণ হচ্ছে স্ট্রেস। ডক্টর মুখার্জি, ওয়েলকাম। আজ আরও একটা এপিসোডে আপনাকে পেয়েছি। আমরা প্রস্টেট এনলার্জমেন্ট নিয়ে কথা বলবো। বয়সের সাথে সাথে এই প্রস্টেট এনলার্জমেন্টের সমস্যা হয় আমরা শুনে থাকি, কিন্তু আবার অনেক সময় অল্প বয়সীদের ক্ষেত্রেও আমরা শুনি। তো কেন এই সমস্যাটা বয়সের সাথে সাথে যেটা বাড়ে, ন্যাচারাল একটা সমস্যা, কিন্তু তাও যদি আপনি আমাদের একটু ডিসক্রাইব করেন, এবং যাদের অল্প বয়সীদের মধ্যে যখন হচ্ছে সেখানে কি জেনেটিক কোনো ফ্যাক্টর থাকে? মানে প্রস্টেট একটা পুরুষের গ্ল্যান্ড, যেটা মহিলাদের জরায়ু, তারই ইকুইভ্যালেন্ট ভার্সন পুরুষে হচ্ছে প্রস্টেট। প্রস্টেটের কাজ হচ্ছে সিমেন্ট মানে ধাতু তৈরি করা, তার মানে এটা একটা প্রজনন অঙ্গ। তো যখন একটা পুরুষের বয়স 25, 26, 30, বিয়ে হবে, বাচ্চা হবে এবং সেক্সুয়ালি অ্যাক্টিভ, তখন কিন্তু প্রস্টেটটা ব্যবহার হচ্ছে এবং তার মধ্যে হেলদিও থাকছে। যখন বয়স বাড়লো, কারো 40 পেরোলো, 50 পেরোলো, তখন সে রিপ্রোডাকশন মানে সন্তান প্রাপ্তির এজ থেকে বেরিয়ে গেল, তখন থেকে প্রস্টেটের মধ্যে কিন্তু এনলার্জমেন্ট শুরু হলো। সে যখন 50 পেরোলো, 60 পেরোলো, তখন প্রস্টেট যদি বেশি বড় হয়ে যায়, এবার প্রস্টেট কোথায় অবস্থিত, সেটা হচ্ছে পেচ্ছাপের যে থলি, তার নিচে যে নালীটা বেরোচ্ছে, যেখান থেকে পুরুষ পেচ্ছাপ ছাড়ে, তো পেচ্ছাপের থলির ঠিক নিচে প্রস্টেটটা বসে থাকে। যখন ফুলতে শুরু করলো, সে পেচ্ছাপ নালীর উপর একটা চাপ সৃষ্টি শুরু করলো, তাহলে ইউরিন পাস করতে সেই পুরুষের সমস্যা শুরু হলো। এটা কিন্তু একটা বয়সের পর, মানে এই পেশেন্টরা সবাই কিন্তু 60 বছরের ঊর্ধ্বে। তাহলে আপনি বললেন যে অল্প বয়সেও সমস্যা হয়, এবার সেটা 30-40 বছর বয়সে কিন্তু আরেক রকমের সমস্যা। সেটা ঠিক প্রস্টেট এনলার্জমেন্টের কেস না, সেটা হচ্ছে স্ট্রেসের জন্য।
ওকে। স্ট্রেস মানে কি, আমরা সবাই দৌড়চ্ছি, রাস্তায় দেখবেন সবাই প্যাঁ 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 করে হর্ন বাজিয়ে যাচ্ছে, সে দেখবেন যে এখান থেকে ওভারটেক করে যাচ্ছে। কেন? সে সবাই দৌড়চ্ছে যে আজকে এখান থেকে ওখানে পৌঁছবো, ওখান থেকে ওখানে পৌঁছবো, আরও চাই, আরও কিনবো, আরও চাই, আরও কিনবো। এই যে দৌড়ের মধ্যে মানুষ এত স্ট্রেসে পড়ে যায়, তার পেচ্ছাপের থলির মুখটা টাইট হতে শুরু করে। তখন সে কিন্তু ইউরিন করতে যাচ্ছে, ইউরিন আর হচ্ছে না। আচ্ছা। সো দ্যাট ইজ কজড বাই মডার্ন স্ট্রেস। সেটা হচ্ছে অল্প বয়সী মানুষদের হচ্ছে। তো আমরা দু রকমের পেশেন্ট দেখি। একরকম পেশেন্ট, বয়স্ক দাদু এলেন একজন, ধুতি পরে পাঞ্জাবি পরে, খুব রিল্যাক্সড মানুষ, 60-65 বছর বয়স, তার প্রস্টেট এনলার্জমেন্ট। কিন্তু আরেক রকমের মানুষ দেখবো 35 বছর বয়স, হয়তো কোনো কর্পোরেটে চাকরি করে, হয়তো হাইলি সাকসেসফুল, কিন্তু সে শুধু দৌড়চ্ছে, সারাদিন সে দৌড়চ্ছে, তার রাস্তার পেচ্ছাপের থলির মুখটা টাইট হয়ে গেছে। আর স্ট্রেস তো এখন প্রত্যেকের। আর স্ট্রেসের সবচেয়ে বড় হচ্ছে হর্ন বাজানো। আমাদের রাস্তায় সব সময় হর্ন শুনবে, এত হর্ন বাজাবার কি দরকার আমাদের দেশে সেটা বুঝি না। কেউ তো কোথাও যাচ্ছে না, সবাই রাস্তায় আটকে আছে, কিন্তু হর্ন বাজিয়ে যাব। নিজেরও স্ট্রেস হচ্ছে, পাশের লোকেরও স্ট্রেস হচ্ছে। সবাই যদি শান্ত থাকে, আই থিঙ্ক সবাই বেটার থাকবে। ঠিক কি কি ধরনের সিমটম? সবচেয়ে প্রথম সিমটম হচ্ছে পেচ্ছাপ ধরে রাখতে পারে না। মানে কি, যে সে পেশেন্ট আপনাকে বলবে যে আমি যখন কোথাও যেতাম তখন আমি ভাবতামই না যে বাথরুম কোথায়, আমার কোনো সমস্যাই ছিল না, কিন্তু আজকে আমি যাওয়ার আগে বাথরুম যাই, আবার যেখানে যাচ্ছি সেখানে পেচ্ছাপের জায়গা পাবো কিনা আগে থেকে লক্ষ্য রাখা শুরু করে দিয়েছি। আচ্ছা। তার মানে তার কিন্তু প্রস্টেটের সমস্যা স্টার্ট হয়ে গেছে। বা সুগারের যদি কারো সমস্যা থাকে সেক্ষেত্রেও তো এই ধরনের একটা প্রবলেম। সুগার যখন অনিয়ন্ত্রিত হয়, বুঝবে কি করে? হ্যাঁ, সুগার যদি অনিয়ন্ত্রিত থাকে, মানে 180-র উপরে যখন সুগার বাড়লো, তখন কিন্তু এক্সট্রা সুগারটা পেচ্ছাপে নেমে আসবে। যেহেতু সুগারটা আঠালো, ইরিটেট, আপনার হাতে যদি চিনি লাগিয়ে রাখেন, যদি একটু ভেজা চিনি থাকে, কারণ চিটচিট করবে, আপনার ভালো লাগবে, আপনি ইমিডিয়েটলি হাত ধুয়ে ফেলবেন। সেমনি পেচ্ছাপের রাস্তার মধ্যে যদি চিনি লেগে যায়, তো মানে ওই আঠালো ভাবটা ওই ইরিটেশন ক্রিয়েট করে, বারবার পেচ্ছাপ যেতে ইচ্ছে করে। সেজন্য সুগারটাকে অলসো বহুমূত্র বলতো আমাদের আয়ুর্বেদাচার্যরা, এটাকে বহুমূত্র বলতো, যেহেতু বারবার সে পেশেন্ট পেচ্ছাপ করতে যেত। কিন্তু প্রস্টেটের সমস্যাটা একটু আলাদা, সুগার না থাকলেও কিন্তু সে পেশেন্টের বারবার পেচ্ছাপ পেতে পারে। আরও অ্যাডভান্স স্টেজে সে বলবে যে আমার পেচ্ছাপের গতিটা কমে গেছে, মানে আগে আমি দূরে দাঁড়িয়েও পেচ্ছাপ করতে পারতাম, এখন মনে হচ্ছে পায়ের কাছে পেচ্ছাপটা পড়ছে, গতিটা কমে গেছে। শেষের দিকে ভীষণ অ্যাডভান্সড কেস, নেগলেক্টেড কেসে আমরা কিন্তু ব্লিডিং দেখতে শুরু করি। কেন? রাস্তাটা তো পুরো চাপা বন্ধ, তাও তো পেচ্ছাপের থলি ওখান থেকে ওই সংকীর্ণ রাস্তা থেকে পেচ্ছাপ বার করার চেষ্টা করছে। ওই যে পেচ্ছাপটা বেরোচ্ছে ওই ন্যারো প্যাসেজ থেকে, সেখানে ঘা শুরু হয়ে যায়, সেখান থেকে ব্লিডিং শুরু হয়। সেটা খুব অ্যাডভান্সড কেসগুলোতে হয়। মানে যদি 3টে স্টেজ ধরি, ফার্স্ট স্টেজ হচ্ছে যে পেচ্ছাপ ধরে রাখতে পারছি না, ধারণ ক্ষমতা কমে গেল। নাম্বার 2 পেলাম যে গতি কমে গেল। নাম্বার 3 পেলাম ব্লিডিং শুরু হয়ে গেল। বারবার ইউরিন পাওয়া, এবং অনেকেই এই কমপ্লেন করেন যে রাতের দিকে এই সমস্যাটা বাড়ে, এটাও কি কোথাও গিয়ে রেড ফ্ল্যাগ? দেখো, রাতের দিকে কি হয় যে মানুষ অনেক সময় বলবে যে আমি ঘুমোতে পারছি না, বারবার উঠতে হচ্ছে। তো তাতে আমাদের দেখে নিতে হবে, এটা বিভিন্ন কারণে হতে পারে। যেমন কারো কারো পাপ হলে, সারাদিন বসে থাকে, পায়ের দিকে জল জমে যায়, সে পায়ে যে জলটা জমেছে রাতে সেটা পেচ্ছাপ হয়ে বেরোতে পারে, সেটা কিন্তু প্রস্টেট সমস্যা না। বলে যখন ডাক্তারের কাছে পেশেন্ট এলো যে আমি রাতে বারবার উঠছি, আমাদের দেখে নিতে হবে যে কোন কারণে সেটা। পা ফুলছে না তো, পা ফোলাতে কি হয়, জল জমছে পায়ের মধ্যে, সে যখন রাতে শোয়ে তখন ওই জলটাই পেচ্ছাপ হয়ে বেরোচ্ছে, দ্যাট শুড নট বি দ্য ইস্যু। সেকেন্ড ইস্যু হতে পারে মানুষ ঘুম ঠিক নেই। অনেক সময় যে বললাম, হয়তো কেউ মোবাইল দেখছে, টিভি দেখছে, তাতে হয়তো তার রাতে ঘুম ভালো আসছে না, তাতেও বারবার সে ইউরিন করতে চলে যাচ্ছে, এটা হতে পারে। থার্ড পসিবিলিটি কি হতে পারে, যারা একটু ভারী চেহারা, তাদের গলার কাছে অনেকটা ফ্যাট জমে যায়, তখন রাতে ওই যে বলি আমরা নাক ডাকে ভীষণ বেশি, হ্যাঁ, তো পাশের লোকের বিরক্তি হয়, কিন্তু এটা বুঝি না যে নাক ডাকা মানে তার কিন্তু শ্বাসনালীটা আস্তে আস্তে ঘুমের মধ্যে যখন পেশিগুলো রিল্যাক্স করে যাচ্ছে, শ্বাসনালীটা কোল্যাপস করে যাচ্ছে, ওটাকেই নাক ডাকা বলা হয়। সেটা যদি কারো সমস্যা থাকে, তারা যেন আজকের দিনে ভালো ফিজিশিয়ানকে দেখাবে, স্লিপ স্টাডি করা হয়,
তাহলে যদি কারো পাওয়া যায় আপনি রাতে যদি গলা ব্লক হয়ে যাচ্ছে শ্বাসনালী, তাহলে তাদের কিন্তু আমরা সিপ্যাপ বলে একটা মেশিন দিতে পারি, রাতে বেটার ঘুমাতে পারে। এগুলো সব আমাদের সরাতে হবে। তাহলে কিন্তু একটা জায়গায় পৌঁছলো একটা পেশেন্ট যার না রাত্রিবেলায় শ্বাসনালীতে কোনো সমস্যা, না তার ঘুমের সমস্যা, না তার পা ফোলা, তাও সে বারবার উঠছে, তাহলে হয়তো প্রস্টেটের সমস্যা। এমন অনেকের ধারণা রয়েছে যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার এবং ওবেসিটি এই সমস্যাকে ট্রিগার করে, সত্যি কি তাই? দেখো, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার এবং ওবিসিটি আজকে আমাদের সবাইকে ধরছে। কেন ধরছে? আমরা বসে বসে বাটন টিপছি, খাবার পৌঁছে যাচ্ছে। সেডেন্টারি লাইফস্টাইল সবাইকারই তাই। আমি ডাক্তারি করছি, সেও বসে, কেউ হয়তো অ্যাঙ্কারিং করছে, তোমারও বসেই, সবাইকারই বসে বসে কাজ। তাই জন্য আমরা কিন্তু সবাই আস্তে আস্তে আনফিটও হয়ে যাচ্ছি। এককালে আমাদের শরীরটা তৈরি ছিল কেন? যে হান্টিং, মানে আদিমানব হরিণের পেছনে ছুটছে, হরিণকে ধরা খুব সহজ না, সাংঘাতিক পরিশ্রমের কাজ। শরীর ওয়াজ ডিজাইন ফর দ্যাট। আমরা আজকে কিন্তু বাড়িতে বসে বসে বাটন টিপলে যা চাও খাবার পেয়ে যাচ্ছ। দ্যাট ইজ ওয়াই উই আর বিকামিং আনফিট। তার সাথে ওবিস, তার সাথে লিভারেও ফ্যাট জমে যাচ্ছে। এই সবই সমস্যার সাথে কিন্তু আবার প্রস্টেটটাও জোড়া। যত আনফিট মানুষ হবে অত প্রস্টেট সমস্যা বাড়বে। যদি বলেন যে এটাকে হাউ ক্যান উই রিভার্স দিস, যদি একটা মানুষ রোজ আধ ঘন্টা মর্নিং ওয়াক, যারা ইয়াঙ্গার পিপল আধ ঘন্টা জগ করে নিল, ফিরে এসে আধ ঘন্টা যোগা করলো, এবং হাজব্যান্ড ওয়াইফের যে ফিজিক্যাল রিলেশনশিপ যদি মেনটেন রাখলো। অনেক সময় কি দেখি যে বাচ্চা হয়ে গেল, তারপরে হাজব্যান্ড ওয়াইফ ভাই বোন হয়ে গেল, যেন সেটা না হয়। তারা যেন ফিজিক্যালি, তারা তো বিবাহিত স্বামী স্ত্রী দম্পতি, তারা যেন ফিজিক্যালি সেক্সুয়ালি অ্যাক্টিভ যদি থাকে, তো হাজব্যান্ডের প্রস্টেট অ্যান্ড ওয়াইফেরও সবই হেলথ মেনটেন থাকে। সো রিমেন সেক্সুয়ালি অ্যাক্টিভ টিল সাচ টাইম দ্যাট দুজনে একসাথে আছে। এটা থাকলে কিন্তু, যদি এই লাইফস্টাইলটা মেনটেন করে, গুড এক্সারসাইজ অ্যান্ড আ গুড হেলদি সেক্সুয়াল লাইফ, তাহলে কিন্তু প্রস্টেট উইল রিমেন হেলদি। আচ্ছা, রিকারেন্ট ইউরিন ইনফেকশন, সেটা কি কোনোভাবে সিমটম, বা যদি উল্টোভাবে জিজ্ঞাসা করি যে প্রস্টেটের সমস্যা থাকলে, প্রস্টেট এনলার্জমেন্ট হলে কি এই ইউরিন ইনফেকশনেরও একটা প্রবণতা বাড়ে? অবশ্যই হবে। ইনফেকশন যদি পেচ্ছাপের রাস্তায় বাধা থাকে, ইনফেকশন আসবেই আসবে। আর যখন একজন বয়স্ক পেশেন্ট তার পেচ্ছাপের রাস্তায় ব্লকেট আসতে শুরু করলো, পেচ্ছাপ জমতে শুরু করলো, তার মধ্যে ইনফেকশন নেই সেটা সম্ভবই না। আচ্ছা, যেখানেই স্ট্যাগনেন্ট ইউরিন মানে জমা পেচ্ছাপ, সেখানে ইনফেকশন হবেই হবে। বলে ইনফেকশন রিকারেন্ট, ওষুধে সারছে না, তার কিন্তু ইমিডিয়েট রেড ফ্ল্যাগ, যেটা হয়তো প্রস্টেট, পুরুষ হলে এটা হয়তো প্রস্টেটের দিকে। যখন ডায়াগনোসিস হয়ে গেল, এরপরে ট্রিটমেন্ট অপশন কি কি রয়েছে? দেখুন, আজকের দিনে ভালো ওষুধ আছে। তার মানে যদি কারো প্রস্টেট বেশি এনলার্জমেন্ট নেই, পেচ্ছাপ বেশি জমছে না, আমরা বলি একটা কাট অফ, যদি 100 ml এর বেশি পেচ্ছাপ জমছে না, ইউরিন স্পিড আমরা পরীক্ষা করে দেখতে পারি স্পিড খুব কমেনি, বারবার ইনফেকশন হচ্ছে না, সেই ক্ষেত্রে ওষুধ খান, বাড়ি যান, বছরে 3 বার চেক আপের জন্য আসুন। এর বিপরীত, যদি প্রায় পেচ্ছাপ ইউরিন জমছে, স্ট্যাগনেন্ট ইউরিন বাড়ছে, ইউরিন ফ্লো কমে গেছে, বারবার ইনফেকশন হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু লেজার সার্জারি ইজ দ্য বেস্ট অপশন। আপনি মেডিসিনের কথা বললেন, আমি সার্জারির প্রসঙ্গে পরে আসছি। কনজারভেটিভ ম্যানেজমেন্ট বা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমেও কি সুস্থ থাকা সম্ভব? দেখুন, একবার যদি অ্যাডভান্সড কেস হয়ে গেছে তাহলে সম্ভব না। তাহলে সম্ভব না। কিন্তু যদি কেউ সচেতন থাকতে চায়, সাপোজ সামবডি ইজ 35 ইয়ার্স ওল্ড, আজকে 40 বছর বয়স, এখনো সমস্যা শুরু হয়নি, তাকে কি অ্যাডভাইস দেব? তাকে আমি অ্যাডভাইস দেব যে আপনি রোজ 10টায় ঘুমোবেন, 6টায় উঠবেন, রোজ 1 ঘন্টা ব্যায়াম করবেন। আর আপনি ম্যারিড, তাহলে সেই ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের ফিজিক্যাল ইন্টিমেসিটা মেনটেন রাখবেন। নট অনলি ফর হ্যাভিং চিলড্রেন, ফিজিক্যালি ইন্টিমেট থাকলো হাজব্যান্ড ওয়াইফ, সারা জীবন থাকলো, তাহলে কিন্তু হাজব্যান্ডের প্রস্টেট এবং ওয়াইফেরও স্বাস্থ্য দুটোই ভালো থাকলো। তো এটা করলে, এটা কিন্তু যদি বলছে একটু আর্লিয়ার স্টেজ, মানে 35-40 year old ম্যান অ্যান্ড ওয়াইফ দে শুড ফলো। কেউ যদি 70 ইয়ার্স এসছে, তার প্রস্টেট অলরেডি 70 গ্রাম হয়ে গেছে, সেটা কিন্তু এখন যদি সে বলে আমি এখন যোগা করলে ঠিক হয়ে যাব, সেটা সম্ভব না। মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে যদি কাজ না হয়, তাহলে ফাইনাল অপশন কি সার্জারি? আজকের দিনে 10 জন পেশেন্ট এলে 10-এর মধ্যে আপনি সহজেই ধরতে পারেন 6 জনকে আমরা ওষুধেই সুস্থই রাখতে পারি। আচ্ছা, তাদের খুব মানে কষ্ট হচ্ছে না, তারা বছরে 1-2 বার খুব সিম্পল কয়েকটা পরীক্ষা করে দেখাবে,
তাতেই তাদের ভালো রাখা যায়। এটা কিন্তু 10-এর মধ্যে 6 জন। আচ্ছা। কিন্তু কারো কারো ক্ষেত্রে ব্যাপারটা এতই অ্যাডভান্সড পাই যে ভীষণ বেশি বাধা আছে, ইউরিন জমতে শুরু করেছে, ফ্লো কমে গেছে, কারো কারো রক্তপাত শুরু হয়ে গেছে, তাদের কিন্তু সার্জারি না করে হয় না। না কেটে যদি আমরা অপারেশন করতে পারি তাহলে কিন্তু পেশেন্টকে কষ্ট, রক্তপাত সবই কমিয়ে এবং খুব সহ্যের মধ্যে উই ক্যান গেট দ্য সার্জারি ডান। সেটা আজকের দিনে আমরা লেজার দিয়ে করি। সুস্থটা তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, অপারেশনের পরে আবারও কি এই প্রস্টেটের সমস্যা দেখা দিতে পারে, মানে এই প্রস্টেট এনলার্জমেন্টের সমস্যা দেখা দিতে পারে? আমি যেমন 23 বছর ধরে এই অপারেশন হাজার হাজার বার করেছি, তো আমাকে যদি পেশেন্ট এই প্রশ্নটা অনেক সময় করে, আমি তাকে গ্যারান্টি দিই যে আমি লেজার করব। প্রশ্ন মানুষের একদম বেসিক এবং খুবই কারেক্ট প্রশ্ন, যে 5 বছর পর কি আবার হবে? আমার পাশের পাড়ায় একটা ভদ্রলোক করেছে, তার তো হয়েছে। তার উত্তরটা কি দেবো, যে আমি করব, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার কিন্তু কমপ্লিট ক্লিয়ারেন্স করব, প্রস্টেট আর কখনো ফিরতে পারবে না। এই কথাটা কিন্তু দিতে পারি আজকে। বলবেন কি করে কথা দিচ্ছে, আপনি তো ভগবান না? ভগবান কেউই না, কিন্তু আজকের দিনে লেজার সার্জারিতে আমাদের ভিশন এত ভালো হয়ে যায়, রক্তপাত এত কম হয় যে প্রস্টেটটা আমরা পূর্ণমুক্তিই করতে পারি। এর আগে একটা অপারেশন ছিল, সেটাকে আমরা বলতাম TURP। মোদ্দা কথা কি, ইলেকট্রিক কারেন্ট দিয়ে কুড়িয়ে দেওয়া, যেমন নারকেল কোরানো হয়। এই কোরানোতে কি হতো সমস্যা, যে এতে অনেকটাই রক্তপাত বেশি হতো। তাতে কি হতো, যে কিছুক্ষণ পরে হয়তো অপারেশন যখন এগোচ্ছে, সার্জন হয়তো খুব ভালো করে দেখতে পাচ্ছে না, এতটাই রক্তপাত হচ্ছে যে অপারেশন থামাতে হয়েছে। এটা আগে পুরাতন কাল, আজকের কথা বলছি না। আজকে লেজার এসে গেছে, লেজারে কিন্তু সো ক্লিয়ার ভিশন যে আপনি কমপ্লিট ক্লিয়ারেন্স করবেনই করবেন। সো ইউ ক্যান গিভ আ গ্যারান্টি, গড না, কিন্তু টেকনোলজি অ্যালাউজ আস টু ডু দিস। এরপরে ক্যাথেটার ইউজের একটা ব্যাপার থাকে, সেক্ষেত্রে যখন বাড়িতে যাচ্ছে তখন এক্সট্রা কি কি সাবধানতা নেওয়া? দেখুন, ক্যাথেটার নর্মালি আমরা খুলেই পাঠাই। আচ্ছা। মানে বিদেশে যখন আমেরিকাতে কোনো অপারেশন হয়, ওদের দেশে হেলথ ফেসিলিটি আর সো এক্সপেন্সিভ যে ওরা অপারেশন এক্ষুনি করলো, কালকের দিনে ছেড়ে দিল, কেন কি হাসপাতালে রাখলে একটা $1 মিলিয়ন বিল হয়ে যাবে। ওরা পেশেন্টকে ক্যাথেটার নিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। আমাদের দেশে আবার অন দ্য আদার হ্যান্ড হেলথ ফেসিলিটি খুব অ্যাপ্রোচেবল, খুব ইজিলি অ্যাফোর্ডেবল বলে আমি যে পলিসিটা ফলো করি সেটা হচ্ছে, আর বেশিরভাগ সার্জনরাও ফলো করে, যে অপারেশনের পর 3 দিন আমি হাসপাতালেই রাখি, ক্যাথেটার খুলে সাধারণত বাড়ি পাঠাই। তার মানে 10 জন পেশেন্টটা অপারেশন যদি করলাম, তো পেচ্ছাপ নালী মুক্ত ছুটি হলো 10-এ 9 জন। হ্যাঁ, কিন্তু কারো কারো ক্ষেত্রে কি পাই, যে দেরি করে চিকিৎসা হয়েছে, পেচ্ছাপের থলির অনেকটা ইউরিন জমে গেছে, পেচ্ছাপের থলি কমজোর দুর্বল হয়ে গেছে, সেই ক্ষেত্রে আগে থেকে আমরা বলে দিই, পরীক্ষাও করি, সেটা স্টাডিটাকে বলি আমরা ইউরোডাইনামিক স্টাডি। আমরা ভুলে যাই প্রস্টেট ইজ আ ফেমাস অর্গান, বেশ আজকের দিনে সবাই প্রস্টেট শুনেছে, কিন্তু তার পেছনে যে ব্ল্যাডার আছে, মূত্রথলি, সেটা কিন্তু নট ফেমাস। অনেকেই সেটা নিয়ে ভাবেই না। কিন্তু ব্ল্যাডার তো সারা জীবন লাগবে, ওটাই তো পেচ্ছাপ ধারণ করবে, আবার ওটাই খালি করবে, মানে প্রসারণ সংকুচন ক্ষমতা যেন ব্ল্যাডারে থাকে। যদি দেরি করে চিকিৎসা হয় তাহলে অনেক সময় হয় যে ব্ল্যাডার কমজোর হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, অপারেশন হয়ে গেছে, বাধা মুক্তি হয়ে গেছে, কিন্তু ইউরিন ব্ল্যাডার ইজ ইয়েট নট ফাংশনিং। যদি এমনি হয় তাহলে কিন্তু আমরা পেশেন্টকে লঙ্গার টাইম ক্যাথেটার, মানে 10 দিন 15 দিন রাখতে পারি। আচ্ছা। তাতে আস্তে আস্তে ব্ল্যাডার ফাংশন ফিরে আসে, তখন আবার পেশেন্ট কিন্তু নিজে পেচ্ছাপ করতে পারছে। আচ্ছা। অনেকের একটা ধারণা আছে যে প্রস্টেট বড় হয়ে যাওয়া মানেই সেখানে ক্যান্সারের আশঙ্কা থাকে, ঠিক? লাকিলি, কিন্তু এটা লাকিলি বলছি, যে যদি আমি 100টা পেশেন্ট দেখি প্রস্টেট এনলার্জমেন্টে, তার মধ্যে কিন্তু 5 জনের বেশির মধ্যে ক্যান্সার পাবো না। আচ্ছা। তার মানে প্রস্টেট ক্যান্সার কিন্তু, যেমন মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার ইজ ভেরি কমন, আনফর্চুনেটলি ভেরি কমন, সেমনি পুরুষের মধ্যে কিন্তু প্রস্টেট ক্যান্সার ইজ ভেরি কমন। ইয়েট ইট ইজ নট সো কমন যে আমার তো কাজ কিডনি, প্রস্টেট, ব্ল্যাডার নিয়ে সারাদিনের কাজ, তাও কিন্তু যদি আমি 100টা প্রস্টেট এনলার্জমেন্ট কেস পাবো, তার মধ্যে 5 জনের ক্ষেত্রে ক্যান্সার পাবো। সিমটম কি একই রকম থাকে? সিমটমস ক্যান্সারে কি হয়, অনেক সময় সিমটম লেস থাকে। মানে ক্যান্সারটা আমি কিভাবে বোঝাই, যে ক্যান্সার ইজ এ ভেরি পয়জনাস অর্গানিজম, মানে ও তো মানুষ মারার একটা কল, তো বেশি সময় দেয় না, ও খুব ছোট্ট অবস্থায় কিন্তু মানুষ ক্ষতি করার চেষ্টা করে। ক্যান্সার বিনাইন প্রস্টেট আবার অনেকটা বড় হলো, ধীরে সুস্থে ক্ষতি শুরু করে। সো দেয়ারফর প্রস্টেট ক্যান্সার আমরা অনেক সময় কিন্তু এসিমটোম্যাটিক অবস্থায় পেয়ে যেতে পারি। কেন কি ক্যান্সার
ডাজ ড্যামেজ ভেরি আর্লি, ওয়াইল এনলার্জ প্রস্টেট কিন্তু অনেক দিন ধরে জিনিসটাকে মানুষ টানতে পারে। সো এনলার্জ প্রস্টেট যেগুলো সিমটোম্যাটিক সেগুলো বেশিরভাগ কিন্তু ক্ষেত্রে আমরা বিনাইন পাই, অ্যান্ড প্রস্টেট ক্যান্সার ভেরি অফেন আর এসিমটোম্যাটিক। যদি ভীষণ বড় হয়ে গেল আর পেশেন্ট তাও আমাদের কাছে এলো না, তাহলে ইউরিন জমতে শুরু করলো ব্ল্যাডারের মধ্যে। এবার যেমন আমাদের গঙ্গা তৈরি হয়, অলকনন্দা আর ভাগীরথী জুড়লে গঙ্গা তৈরি হয়, সেমনি দুটো কিডনি থেকে পেচ্ছাপ নেবে, পেচ্ছাপের থলি হয়ে প্রস্টেট হয়ে বেরোতে পারে। যদি প্রস্টেট রাস্তা বন্ধ করে দেয় তাহলে ব্ল্যাডার ফুলতে শুরু করে, আর লেট স্টেজে কিন্তু কিডনির দিকে ইউরিনটা ব্যাকফ্লো করতে শুরু করে, সেই ক্ষেত্রে কিন্তু কিডনি ড্যামেজ হতে পারে। ইরেকটাইল ডিসফাংশন সেটা কি তৈরি হয়? অ্যাকচুয়ালি প্রস্টেটের জন্য তৈরি হয় না, কিন্তু প্যাথোফিজিওলজিটা সেম। আমি একদম আগে চলে যাব। আমি বলেছিলাম 35 বছরের যদি একজন হাজব্যান্ড ওয়াইফ দুজনেই রোজ সকালে যোগা করছে, দুজনেই সেক্সুয়ালি অ্যাক্টিভ, তাহলে কিন্তু তার হাজব্যান্ডের না প্রস্টেট সমস্যা পরে আসবে, না তার ইরেকটাইল ডিসফাংশনও পরে আসবে। বাট লাইফস্টাইলে গন্ডগোল, মূলটা তো ওখানে। এবার কি হলো যে হাজব্যান্ড যোগা করছে না, সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকছে না, ধীরে ধীরে প্রস্টেটও বড় হতে শুরু করলো। ইরেকশন ডিসফাংশন কেন হয়? কেন কি আমাদের পেনিস, পুরুষের পেনিসে যখন ব্লাড ঢুকবে, রক্ত সঞ্চার হলো, তখন ইরেকশনটা হয়। তার মানে পুরো ব্যাপারটা ব্লাড সাপ্লাই নিয়ে। ব্লাড সাপ্লাই যদি ইনট্যাক্ট না থাকে, একটা মানুষ সারাদিন বসে আছে, বসে বসে অফিসে কাজ করছে, এক্সারসাইজ করে না, তার উপরে সিগারেটও খায়, অ্যালকোহলও খায়, তাহলে কিন্তু ব্লাড সাপ্লাই যেটা সেটা আস্তে আস্তে বন্ধ হতে শুরু করলো টু দ্য পেনিস। তাহলে ইরেকশন প্রবলেম স্টার্ট হয়ে গেল। তারই সাথে সে সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকলো না, প্রস্টেটও ফুলতে শুরু করলো। তো দুটো সমস্যা একসাথে আসতে পারে, বাট দে আর নট লিঙ্কড ইন দ্যাট ওয়ে, দে আর লিঙ্কড টু লাইফস্টাইল। মানে মূলটা কিন্তু হলো লাইফস্টাইলে ভুল, সেটা মূলটা। সব শেষে কি বলতে চাইবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে সুস্থ থাকার জন্য? দেখুন, আমি শেষে একটা প্রস্টেটের বাইরে একটা কথা বলতে চাইব। সেটা হচ্ছে আমরা আজকে যে সমাজ, আজকে আমরা ভীষণ দৌড়চ্ছি, সবাই হর্ন বাজাচ্ছে, আমাকে এগোতে দাও, আমাকে এগোতে দাও, তুমি পিছিয়ে যাও, আমি এগোবো। একটা প্রতিস্পর্ধা, কন্টিনিউয়াস কম্পিটিশন, কাউকে চিপে ফেলবো, মেরে ফেলবো, একটা হিংস্র ভাব আমাদের মধ্যে এসে গেছে। কিন্তু আমাদের যে সমাজটা ছিল, আমাদের যে হিন্দু সমাজ ছিল, তাতে কিন্তু কোঅপারেশনের উপরে মন দিয়েছি। কোঅপারেশন মানে কি? যে একজন হয়তো জ্ঞানী মানুষ, সে বিদ্যা দেবে, একজন ক্ষত্রিয় সে যুদ্ধ করবে, একজন ব্যবসা করবে, একজন কর্মযোগী সে কাজ করবে, সবাই যেন কোঅপারেট করে কাজ করে, সবাই এক দুসরেকে সাহায্য করবে। তাতে কিন্তু ওই হর্ন টিপবো, এগোবো, মেরে ফেলবো, এই ব্যাপারগুলো থাকে না। একটা সুখের সংসার, সুখের সমাজ তৈরি হয়। তাতে কিন্তু প্রস্টেটের সমস্যাও কমে যাবে। কেন কি মানুষটা যদি না দৌড়তো, সে যদি পুরুষটা ঠিক সময় বাড়ি ফিরতো, নিজের পরিবারের সাথে থাকতো, স্বামী স্ত্রী রোজ রেগুলার সেক্সুয়ালি অ্যাক্টিভও থাকতো, সকালে সবাই উঠে যোগব্যায়ামও করতো, তাহলে 90% সমস্যা তো এমনিই কমে গেল। সো দ্য ইস্যু ইজ অ্যারাইজিং ফ্রম আওয়ার সোসাইটি। একটু শান্তিতে বাঁচুন, বেটার থাকতে পারবেন। থ্যাংক ইউ ডক্টর মুখার্জি। এবং স্যারের কথার প্রসঙ্গ ধরে আজকের পডকাস্ট শেষ করব যে রাশটা কোথায় টানতে হবে সেটা কিন্তু আমাদেরকেই জানতে হবে। গোড়ায় গলদ, কোথাও গিয়ে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি আমাদের দৈনন্দিন জীবনে, সামাজিকভাবে একটা র্যাট রেসের মধ্যে আমরা এগিয়ে চলেছি, নিজের জন্য বা পরিবারের জন্য হয়তো সেই সময়টা নেই, আর সেখান থেকেই স্ট্রেস। আজকের অনুষ্ঠান শুরু করেছিলাম এই প্রস্টেট এনলার্জমেন্ট নিয়ে, কিন্তু আপনারা শুনলেন শুধুমাত্র বয়স বাড়ার সাথে সাথে আফটার 50 হয়তো এই সমস্যাটার সিমটমসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু অনেক অল্প বয়সীদের মধ্যে 30-35 বছর থেকেই কিন্তু প্রস্টেটের সমস্যা শুরু হয়ে যাচ্ছে, এবং তার একটা বড় কারণ হচ্ছে স্ট্রেস।